রূপা, রাজেন্দ্র এবং তাদের সন্তানের একটা সুন্দর ফ্যামিলি আছে। ছোট্ট ফ্যামিলি কিন্তু সুন্দর ফ্যামিলি। রূপা এবং রাজেন্দ্রর 21 বছরের বিবাহিত জীবন বেশ সুন্দরই কেটেছে, কিন্তু তাদের জীবনে একটাই প্রবলেম ছিল। যেহেতু রূপা এবং রাজেন্দ্র দুজনেই ওয়ার্কিং ছিল, সেহেতু তারা জীবনে বিবাহিত লাইফে বেশিরভাগ সময় লং ডিস্টেন্স ম্যারিটাল স্ট্যাটাস মেনটেন করেছে। তো এবার এই যে রূপা আছে, উনি একটা নামি দামি স্কুলের প্রিন্সিপাল, এবং সেই প্রিন্সিপাল হওয়ার জন্য সে তার হাজব্যান্ড রাজেন্দ্র থেকে নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার দূরে থাকে। রাজেন্দ্র এবং তার সন্তান তারা থাকে হায়দ্রাবাদে। রাজেন্দ্র তার সন্তানকে নিজের কাছে রাখে। কেন? সে হায়দ্রাবাদে থাকে এবং হায়দ্রাবাদে স্কুল কলেজ সমস্ত কিছুর ফ্যাসিলিটি ফার বেটার। এই অগস্ট মাসে একটা ছুটি রূপা এবং রাজেন্দ্র দুজনেই পায়। তো তারা ডিসাইড করে যে তারা কোথাও একটু ঘুরে আসবে। অন্ধ্রপ্রদেশের একটা হিল স্টেশনে তারা তিনজন মিলে যায়, সেখানে খুব এনজয় করে। দেন 8 তারিখ অগস্ট মাসে তারা তিনজন রিটার্ন করে হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে আসার পরেই রূপাকে রাজেন্দ্র বলে যে তুমি আরও কয়েকদিন স্টে করে যাও, অন্তত 1 সপ্তাহ তো স্টে করে যাও। রূপা বলে যে ঠিক আছে, আমি স্টে করে যাব। কিন্তু রূপা যেহেতু প্রিন্সিপাল ছিল একটা নামি দামি স্কুলের, সেহেতু তার বারবার মনে পড়ছিল তার স্কুলের কথা। সে স্কুলের প্রতি খুবই কমিটেড। এবার স্কুলের ওয়ার্কিং যে কমিটি আছে তারা বারবার রূপাকে নানান কিছুর জন্য ফোন করছিল, এবং শেষমেশ 10 তারিখ সে তার হাজব্যান্ড রাজেন্দ্রকে জানিয়ে দেয় যে দেখো, আমি এখানে 1 সপ্তাহ থাকতে পারবো না, আমি কালকেই বেরিয়ে যাব। রাজেন্দ্র দুঃখের সাথে তাকে বিদায় জানায়, কিন্তু রাজেন্দ্র জানতো না এটাই সে তার ওয়াইফকে লাস্ট টাইম দেখছে। রূপা তার স্কুলে পৌঁছায়, এবং স্কুলে পৌঁছে সে স্কুল করে তার ওই স্কুল থেকে 5 কিলোমিটার দূরে একটা গ্রামের আউটস্কার্টে বড় একটা বাড়িতে এন্ট্রি নেয়। এবং যখন সে এন্ট্রি নেয় সে বুঝতে পারে কিছু তো একটা অফ আছে। যাই হোক, সে ওই সব কিছু না ভেবে ডাইরেক্টলি ঘরে চলে যায়, এবং ঘরে যাওয়ার পর সে আর কারোর সাথে কন্ট্যাক্ট করেনি। সেদিন তার হাজব্যান্ড কাজ থেকে ফিরে তার ওয়াইফ রূপাকে বারবার ফোন করে, তার ওয়াইফ ফোনটা রিসিভই করে না। এবার সে ভাবে যেহেতু রূপা এতটা ট্রাভেল করে গেছে, তারপর স্কুলে গেছে, এই কারণে হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, অথবা আমাকে ফোন করতে ভুলে গেছে, আমি নেক্সট ডে ফোন করব। নেক্সট ডে সকালবেলাও রাজেন্দ্র যখন রূপাকে বারবার ফোন করে, তখন রূপা ফোনটা রিসিভ করে না, কোনো মেসেজের রিপ্লাইও দেয় না। রাজেন্দ্রর মনে কেমন একটু সন্দেহ হয়। সে ভাবে রূপার আবার শরীর খারাপ হলো না তো। সঙ্গে সঙ্গে সে কী করে, রূপার যে প্রতিবেশী আছে তাকে ফোন করে বলে যে দেখুন, ও তো কালকে বাড়ি গেছে, আমার সাথে কোনোভাবে কোনো কন্ট্যাক্ট হচ্ছে না, আমি মাল্টিপল বার ফোন করেছি, তো আপনি একটু চেক করে দেখবেন। তখন সেই প্রতিবেশী সেও রূপাকে বেশ কয়েকবার ফোন করে সে বুঝতে পারে রূপা ফোন ধরছে না, হয় রূপা বাড়িতে নেই, নয়তো অসুস্থ আছে, নয়তো তার সাথে কোনো কিছু ঘটে গেছে। সে এই ব্যাপারটা রাজেন্দ্রকে জানায়। রাজেন্দ্র বলে আমি ফোনটা ধরে আছি, আপনি চান, আপনার কোনো ভয় নেই, ওই বাড়িতে মাল্টিপল সিসিটিভি লাগানো আছে। তো সেই ক্ষেত্রে প্রতিবেশী ওই বাড়িতে যায়, এবং ওই বাড়িতে গিয়ে সে দেখে ফ্রন্ট ডোরটা লক করা। সেভাবে কি করে আমি এবার বাড়ির মধ্যে ঢুকবো? তখন রাজেন্দ্র বলে যে আপনি জানলা থেকে একটু দেখার চেষ্টা করুন তো। তখন সেই প্রতিবেশী জানলা থেকে দেখার চেষ্টা করে, এবং জানলা থেকে দেখতেই সে চিৎকার করে ওঠে। সে দেখে ঠাকুর ঘরের পাশেই রক্তাক্ত অবস্থায় রূপা পড়ে আছে। সে রূপাকে জোরে জোরে ডাকে। এদিক থেকে রাজেন্দ্র ওভার দ্য ফোন আছে, সে বলছে রূপার কি হয়েছে। তখন প্রতিবেশী জাস্ট রাজেন্দ্রকে ওই ব্যাড নিউজটা দেয় যে আপনার ওয়াইফ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। রাজেন্দ্র সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদ থেকে বেরিয়ে যায়, এবং সে পুলিশকেও ফোন করে দেয়। পুলিশ রাজেন্দ্র পৌঁছানোর অনেক আগেই ওখানে পৌঁছে যায়। তারা ফ্রন্ট ডোর ভেঙে এন্ট্রি নেয়, এবং এন্ট্রি নিয়ে দেখতে পায় ঠাকুর ঘরের জাস্ট সামনে এবং ডাইনিং প্লেসের সামনে পড়ে আছে রূপাকে একাধিকবার আঘাত করা হয়েছে, এবং তাকে মেনলি পেটে আঘাত করা হয়েছে, এবং তাকে এতবার পেটে আঘাত করা হয়েছে যে তার পেটটা রীতিমতন একদম ফেটে যাওয়ার অবস্থা হয়েছে। বডিটা উদ্ধার করে
ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এবার পুলিশের কাছে কোশ্চেন হচ্ছে যে এই মার্ডারটা হলো কি করে, কে করলো, কেন করলো, এই বাড়িতে আর কে এসেছিল। এবার পুলিশ ভাবে যে যেহেতু রাজেন্দ্র অনেক দূরে থাকে, সেহেতু রূপা এখানে কি কোনো পরকীয়া সম্পর্ক করেছিল, সেই কারণে রাজেন্দ্র কোনো রকম কোনো সুপারি কিলার দিয়ে খুন করিয়ে এই পুরো নাটকটা করছে। এবার তারা ওয়েট করছিল রাজেন্দ্র কখন আসবে। রাজেন্দ্র কয়েক ঘন্টার মধ্যে চলে আসে এবং আসা মাত্রই তাকে কোশ্চেনিং শুরু হয়। এবং সেই কোশ্চেনিংয়ে একটা পর্যায়ে রাজেন্দ্র বলে যে দেখুন, আমার আর আমার ওয়াইফের এরকম লং ডিস্টেন্স সম্পর্কটাই ছিল, আমরা ওয়ার্কিং। তো ও একটা স্কুলে থাকতো, তার থেকে আমি যেখানে চাকরি করতাম তার একটা অলওয়েজ ডিস্টেন্স থাকতো, আমরা মাঝে মাঝেই মিট করতাম, মাসে একবার দুবার দেখা হতো, বছরে আমরা একসাথে হায়েস্ট টু হায়েস্ট কত 3 থেকে 4 মাস থাকতাম, তার থেকে বেশি থাকতে পারতাম না। যেহেতু ও প্রিন্সিপাল ছিল, ওরও একটা দায়িত্ব ছিল, আমিও একটা দায়িত্ব ছিলাম, আমার সন্তান আমার সাথেই থাকতো। তার কারণ আমি যেহেতু আইটি কোম্পানিতে চাকরি করি, সেহেতু আমি যেখানে পোস্টেড থাকতাম সেখানে ভালো স্কুল কলেজ ছিল, তো আমার ছেলেকে তো পড়াতে হতো। তো পুলিশকে অনেক রকমভাবে সে জাস্টিফাই করে যে সে এই কর্মকাণ্ডে জড়িত না। পুলিশ এবার অন্য অ্যাঙ্গেলে তদন্ত করা শুরু করে। তারা ভাবে যে বাড়িতে কি ডাকাতি হয়েছে, বাড়িতে যদি ডাকাতি হয়ে থাকে তাহলে বাড়ি থেকে জিনিসপত্র চুরি হবে, ফোর্স এন্ট্রি হবে। এবার যেহেতু ফ্রন্ট গেটটা লক করা ছিল, সেহেতু পুলিশ ভাবে যে তাহলে যে এসেছিল সে অন্য কোথা থেকে এসেছিল, নয়তো এটাও হতে পারে যে এসেছে সে পারমিশন নিয়ে এসেছে, মানে চেনা জানা কেউ হবে। তো বাড়ির মধ্যে কি কিছু চুরি হয়েছে? রাজেন্দ্র ও তো ওই বাড়িতে থাকতো না, কিন্তু তারপরেও পুরো বাড়িটা ভালো করে দেখার পর সে বলে যে আমাকে রূপা বলেছিল সে কিছু ক্যাশ কোনো একটা কারণে তুলে এনে রেখেছিল, 1.5 থেকে 2 লাখ মতন। সেই টাকাটা আমি কোথাও খুঁজে পাইনি। এছাড়া মোটামুটি আমি এটুকু দেখে বুঝতে পারছি বাড়িতে কেউ একটা কিছু খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু কী খোঁজার চেষ্টা করেছিল সেটা তো আমি জানি না। পুলিশকে সে দেখায়, পুলিশ বুঝতে পারে কেউ তো এসেছিল, কিন্তু ফ্রন্ট ডোর লোক ছিল, তার মানে যে ঢুকেছিল সে হয় পিছন দিক থেকে যাবে। এবার পিছন দিকে তারা ঘটনার এতক্ষণ পর গিয়ে দেখে পিছনের দরজাটা সেটা ভেজানো আছে, তার মানে এখান থেকেই কারোর এন্ট্রি হয়েছিল। পুলিশ এবার চারিদিকে সমস্ত কিছু লক করে তারা যখন বাড়ি থেকে বেরোচ্ছে, তারা দেখে ওই বাড়িতে মাল্টিপল সিসিটিভি ক্যামেরা আছে। এবং সেই মাল্টিপল সিসিটিভি ক্যামেরা দেখার পর পুলিশ বলে এবার আমরা কেসটা একদম ইজিলি সলভ করে দেবো। তারা সিসিটিভির যে হার্ড ডিস্ক আছে সেটা থানাতে নিয়ে যায় এবং সিসিটিভিটা ভালো করে চেক করা শুরু করে। এবং সেই জিনিসটা চেক করতে তারা 2-3টে জিনিস দেখতে পায়। এক, যেদিন সে রিটার্ন করেছিল হায়দ্রাবাদ থেকে, সেদিন সে প্রথমে স্কুলে গেছিল, স্কুল থেকে বাড়িতে এসেছিল। বাড়ির গেটটা সে যখন বন্ধ করছিল, সে বাড়ির মধ্যে ঢুকবে, হঠাৎই তার কিছু একটা মনে হয়, সে পিছন ঘুরে আবার গেটের সামনে যায়, কিছু একটা দেখে, দেন বাড়ির মধ্যে আবার ঢুকে যায়। কি দেখছিল এই জায়গাতে এসে পুলিশের সন্দেহ হয়। পুলিশ ভাবে যে আমরা এই বাড়ির বাইরেটা দেখি, তো বাইরেও একটা সিসিটিভি ক্যামেরা ছিল এবং সেখানে পুলিশ দেখতে পায় লাল হুডি পরা, মাথায় পুরো হুডিটা দেওয়া আছে, এই গরমের মধ্যে কেউ একটা ওই বাড়ির সামনে বেশ কয়েকবার 2-3 দিন ধরে ঘোরাঘুরি করেছে। এবার পিছন দিকে তো কোনো ক্যামেরা ছিল না, কিন্তু তারা দেখতে পায় যে মোস্ট প্রবাবলি রূপাকে যখন মারা হয়েছে, এই মারার পর কোনো এক ব্যক্তি সেও লাল হুডি পরে মাথাটা পুরো কভার করে ওই বাড়ি থেকে বেরোচ্ছে। তার মানে এই যে লাল হুডি পরা ব্যক্তি আছে সেই এই কর্মকাণ্ডটা করেছে, কিন্তু তার ফেসটা দেখা যাচ্ছে না। এবার এই ব্যক্তিটা কে? এই ব্যক্তিটা যখন বাড়িতে ঢুকেছে, তার মানে এর বাড়িতে কি অবাধ যাতায়াত ছিল? এ কি রূপার কোনো অবৈধ প্রেমিক হবে? তারা ভাবে এবার এই জায়গাটা সলভ করার জন্য আমাদেরকে রূপা রাজেন্দ্রর কল ডিটেল রেকর্ডটা দেখতে হবে। রাজেন্দ্রর কল ডিটেল রেকর্ড দেখে তারা দেখে একদম নর্মালি আছে, তার কোনো অবৈধ সম্পর্ক নেই বা কোনো সুপারি কিলারের সাথে কথা হয়েছে এরকম কোনো অ্যাঙ্গেল তারা পায়নি। কিন্তু রূপার যে কল ডিটেল রেকর্ডটা আছে সেটা ভালো করে চেক করতে তারা দেখে ময়না তদন্তের হিসাবে রূপার যে মৃত্যু টাইম আছে সেই সময় কোনো এক ব্যক্তি তার সাথে কথা বলছিল। এই জায়গাতে পুলিশের সন্দেহ হয়। পুলিশ ওই বাড়িতে যেখানে ক্রাইম হয়েছিল সেই ক্রাইমের জায়গায় পায়ের ছাপ দেখেছিল, রক্তের পায়ের ছাপ দেখেছিল। ওটা পুলিশ মেলায়, মিলিয়ে বুঝতে পারে এই যে দাগটা আছে এটা রূপার, মানে রূপাকে যখন খুন করা হয়েছে, রূপা নিজেকে বাঁচানোর জন্য এগিয়েছে বা পিছিয়েছে, তখনই তার নিজের রক্ত যেটা মাটিতে পড়েছিল সেটার উপরেই পা পড়ে এবং সেই কারণেই সেই পায়ের দাগটা হয়। সারা ঘরে কোনো ফিঙ্গারপ্রিন্ট পায়নি।
এই জায়গাতে ভাবে এই কল ডিটেল রেকর্ডে যার সাথে লাস্ট কথা বলছিল সেই কি বলছিল রূপা কোথায় কখন কি আছে। এবার সেই জিনিসটা সন্দেহ করে ওই নাম্বারটা রাজেন্দ্রকে যখন দেখানো হয় তখন রাজেন্দ্র বলে আরে এটা তো আমার এক আত্মীয়ের। তখন পুলিশ বলে এটা যদি আত্মীয়ের ফোন হয় তাহলে আত্মীয় কি এখনও জানতে পারেনি রূপার মৃত্যু হয়ে গেছে? তখন সে বলে যে সব আত্মীয় তার সঙ্গে সঙ্গে ফোন করে না, হয়তো কথা হচ্ছিল ফোন রেখে দিয়েছে বা কোনো একটা কিছু ব্যাপার হবে। তখন পুলিশ সেই আত্মীয়কে কল করে, তাকে বলে থানাতে আসতে। সেই আত্মীয় থানাতে যায়, তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। সে বলে হ্যাঁ আমি রূপার সাথে কথা বলছিলাম। অ্যান্ড রূপা হঠাৎ করে একটা কথা বলে বাবু, অ্যান্ড এটার পরেই ফোনটা কেটে যায়। আমি এর থেকে বেশি আর কিছু জানি না। তখন পুলিশ বলে বাবু, বাবু কাকে বলতে পারে? বাবু সাধারণত ভালোবাসার কোনো মানুষকে বলা হয়, নয়তো নিজের সন্তান এরকম কাউকে বলা হতে পারে। এবার সন্তান তো আছে হায়দ্রাবাদে, এখানে রূপার কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, তার তো কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। তাহলে কি হতে পারে বাবু? সে একটু ব্রেন স্ট্রমিং করে, তাদের একটা জিনিস হঠাৎ করে মাথায় আসে, আরে এখানে একটা জিনিস তো তারা দেখতেই ভুলে গেছে, রূপা একটা স্কুলে প্রিন্সিপাল ছিল, তো তার একটা ওয়ার্কিং লাইফ আছে, সেখানে টিচার স্টুডেন্ট একটা সম্পর্ক আছে। এই ব্যাপারটা নিয়ে পুলিশ এবার নতুন করে এই তদন্তর মোড়টা ঘুরিয়ে দেয়। তারা এবার স্কুলে যায়, স্কুলে প্রত্যেকটা কর্মচারীর সাথে কথা বলে যে প্রিন্সিপালের উপর কোনো রাগ আছে কিনা, কোনো টিচার ওই স্কুল ছেড়ে গেছে বা তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেই কারণে রূপার কি এই অবস্থা হলো, সেই সমস্ত কিছু ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হয় তখন তারা স্কুলের যেসব স্টাফ আছে, টিচার আছে, নন টিচিং প্রফেশনাল আছে, তারা বলে একটা কথাই যে রূপা ম্যাডাম অত্যন্ত ভালো ছিল, কেউ লিভ চাইলে তাকে লিভ দিত, টিচারদের উপর প্রেশার দিত না, এক্সট্রা ক্লাস করাতো না, তিনি মাঝে মাঝে ক্লাস করাতেন। এবং ওই স্কুলের সেক্রেটারি বলে যে রূপার মতন একটা প্রিন্সিপাল পেয়ে আমরা সত্যি লাকি ছিলাম, একটা স্কুল তাকে স্পটলাইটে এই রূপাই নিয়ে এসেছিল। এই সমস্ত প্রশংসা শুনে পুলিশ আবারও একটা ডেড এন্ডে চলে যায়। কিন্তু পুলিশের মাথা থেকে না একটা জিনিস নাম ছিল না, বাবু বাবু বাবু। তারা হঠাৎই ওই সমস্ত স্টাফ, নন টিচিং টিচারদের বলে যে আচ্ছা এখানে প্রিন্সিপাল বেশিরভাগ স্টুডেন্টদের কি বলে ডাকতো? নাম ধরে ডাকতো? সবার তো নাম মনে রাখা সম্ভব না, তো যাদের নাম মনে রাখতে পারতো না তাদেরকে সে কি বলে ডাকতো? সবাই একবারে একটা কথাই বলে যে রূপা ম্যাডাম কোনো স্টুডেন্টকেই নাম ধরে ডাকতো না, সে সমস্ত স্টুডেন্টকে নিজের সন্তানের মতন দেখতো এবং সে বাবু বলে ডাকতো তাদেরকে। পুলিশ বুঝতে পারে কোথায় রহস্যের জটটা আছে এবং সেটাকে কি করে খুলতে হবে। এবার পুলিশ যায় ক্লাসে ক্লাসে। অলরেডি গার্জিয়ানদের কাছে খবর চলে গেছে, গার্জিয়ানরা পুলিশের কাছে যায় এবং প্রোটেস্ট করে। তারা বলে যে দেখুন স্কুলে ছেলেমেয়ে পড়তে যায়, আপনারা যদি ওইভাবে যান তাহলে স্কুলের স্টুডেন্টদের উপর প্রেশার পড়বে। সেক্রেটারিও একটু কেমন কেমন করছিল, তো পুলিশ নিজের ড্রেস না পরে তারা ড্রেসটা চেঞ্জ করে, নর্মাল একটা ড্রেস পরে এবং প্রত্যেক ক্লাসে যায়, গিয়ে রূপা ম্যাডাম মানে রূপা প্রিন্সিপালের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। এবং এই জিজ্ঞাসা করতে করতে নানান স্টুডেন্টের কাছ থেকে তারা একটা জিনিস জানতে পারে যে রূপা ম্যাডামকে কিছু স্টুডেন্ট মোটেও পছন্দ করতো না, এবং সেই সংখ্যাটা 1-2 না, নিয়ার অ্যাবাউট 15 জন। পুলিশ এবার তাদের গার্জিয়ানকে কল করে, গার্জিয়ানকে কল করে সমস্ত জিনিস বোঝায় যে এই যে কেসটা আছে এটাকে তো ক্র্যাক করতে হবে। 15 জন করেছে এটা পুলিশ বলছে না, হয়তো কেউ করেনি, কিন্তু তাদেরকে কোনো রকমভাবে কোনো জেরা করা হবে না, জাস্ট নর্মাল কোশ্চেনিং করা হবে। তারা 9, 10, 11, 12-এ পড়ে, তো সেই ক্ষেত্রে তাদেরকে প্রেশার দিয়ে কী বা জিজ্ঞাসা করার আছে? গার্জিয়ানরা মেনে নেয়। 15 জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু 15 জনের মধ্যে এসেছিল মাত্র 10 জন। 10 জনকে ডাকা হয়, জিজ্ঞাসা করা হয়, কিন্তু তাদের কাছ থেকে সেরকম সন্দেহভাজন কিছু পাওয়া যায় না। অনেক সময় প্রিন্সিপাল ম্যাডাম একটু বুকে ঢুকে দিয়েছে, তো সে তার বন্ধুকে বলেছে, তো বন্ধু হয়তো পুলিশকে বলেছে ব্যাপারটা যে স্যার দেখুন এরকম ব্যাপার হয়েছিল। তো এই 10 জনকে সরিয়ে যে 5 জন আসেনি তাদের উপর পুলিশের ফোকাস চলে যায়। পুলিশ আবার তাদের খোঁজ করতে থাকে। বর্তমান দিনে প্রত্যেকটা স্টুডেন্ট ইনস্টাগ্রাম, ফেসবুক সমস্ত কিছু করছে, তো সেই 5 জনের ইনস্টাগ্রাম, ফেসবুকে যখন পুলিশ একটু উকি মারে তারা দেখে আরে যেদিন রূপার খুন হয়েছিল সেই দিন থেকেই এরা স্কুলে আসেনি এবং এরা বর্তমানে কোথায় সেটা তাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক দেখে বোঝা যাচ্ছে। তারা আছে গোয়াতে তারা এনজয় করছে 1200 কিলোমিটার দূরে। মানে ব্যাপারটা কি? পুলিশ চুপচাপ কাউকে কিচ্ছু না বলে তাদের ফেরত আসার ওয়েট করে। তারা যেই না ফেরত আসে পুলিশ তাদেরকে তুলে এনে জিজ্ঞাসাবাদ করে। কাউন্সিলরকেও পাশে রাখে যেহেতু তাদের বয়স 18-র নিচে।
তাদেরকে জিজ্ঞাসাবাদের একটা টাইমে তারা বলে ম্যাডাম আমাদের একটু বকাঝকা করতো, কিন্তু আমরা মেরেছি, এটা কেমন কথা। তারা একদম পারফেক্ট ক্রিমিনালদের মতন কথা বলছে। পুলিশ বুঝতে পারে এদেরকে টনিক তো দেওয়া যাবে না, কিন্তু এদের অনেক সাইকোলজিক্যাল গেম খেললে এরা ভেঙে যাবে। ঠিক সেইভাবে কোশ্চেন করে। পুলিশ দেখে একটা স্টুডেন্টের হাতে আইফোন আছে। তুমি তো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো, তো এই আইফোনটা তোমার কাছে আসলো কোথা থেকে? তখন সে উত্তর দিতে পারছে না। সে বলে যে আমার বাবা দিয়েছে। তখন পুলিশ বলে তোমার বাবাকে বলা হয়েছে? তোমার বাবা বলেছে যে না, আইফোন তো আমি দিইনি, ও কোথা থেকে একটা নিয়ে এসছে। আচ্ছা, তোমাদের ব্যাপারে না স্কুল থেকে কমপ্লেনও এসেছিল রূপা ম্যাডামের কাছে যে তোমরা নাকি স্কুলের হোস্টেলে ড্রিঙ্ক করছিলে, এটা কি উচিত? এইটা নিয়ে নাকি রূপা ম্যাডাম তোমাদের বকাচকা করেছিল, গার্জিয়ান কল করেছিল, সবার সামনে নাকি একটু ইনসাল্টও করেছিল, এবং তোমরা নাকি বলেছিলে এর প্রতিশোধ নেবে। সত্যি বলো। পুলিশ এবার এদের প্রত্যেকের বাড়িতে যায় এবং সেই বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। এক ছাত্রের বাড়ির থেকে কিছু 500 টাকার নোট পাওয়া যায় এবং সেই 500 টাকার নোটগুলো পুলিশ যখন ভালো করে চেক করে তখন তারা দেখতে পায় কিছু 500 টাকার নোটে রক্তের ছাপ আছে। এই জায়গাতে পুলিশের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। পুলিশ এদের উপর সাইকোলজিক্যাল আরেকটু প্রেশার দেয় এবং ইন দ্য লাস্ট এরা 5 জন ভেঙে যায়। এর মধ্যে 3 জন স্বীকার করে তারাই এই কর্মকাণ্ড করেছে। তারা অনলাইন থেকে গ্লাভস আনে এবং তারা ওই বাড়ির সামনে গিয়ে রেকি করে যে কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা আছে, কি করে সমস্ত কাজটা করতে হবে। তো সেই দিন কী হয়েছিল, একটা ছেলে বাইরে রেকি করছিল লাল হুডি পরে, যাতে তাকে কেউ দেখতে না পারে সেই হুডিটা এই গরমের মধ্যেই পুরো মাথায় পড়েছিল। সে চুপচাপ পাঁচিল ভেদ করে যায়, গিয়ে পিছনের দরজা থেকে এন্ট্রি নিয়ে চুরি করছিল সবে। সেই সময় প্রিন্সিপাল ম্যাডাম চলে আসে ওই রুমে এবং সে কারোর সাথে কথা বলছিল, সে এক আত্মীয়ের সাথে কথা বলছিল এবং সেই স্কুলের ছাত্র যার মুখটা অর্ধেক ঢাকা, কিন্তু হয় না প্রিন্সিপাল দেখা মাত্রই চিনে ফেলেছে, চিনেই তাকে বলে বাবু, অ্যান্ড ফোনটা কেটে যায়। কিন্তু তারপর সে বলেছিল বাবু তুমি এখানে কি করছো, এবং এরপর সেই স্টুডেন্ট বুঝতে পারে এবার ম্যাডাম আরও বড় অ্যাকশন নিতে পারে। তো তার কাছে থাকা ছুরি সে ম্যাডামের পেটে নিয়ার অ্যাবাউট 27 বার চালিয়ে দেয়। ম্যাডাম ওখানে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। সেই ছেলেটা তারপর ওই বাড়ি থেকে 2 লাখ টাকা লুট করে সোজা বন্ধুদের সাথে মিট করে। তারা বলছিল যে কাজ তামাম করে দিয়েছি, আমাদের ইনসাল্ট এটা তো হবে না। তারপর তারা ভাবে কাজ হয়ে গেছে, এবার তো একটু এনজয়মেন্ট করার টাইম। তো তারা সোজা 1200 কিলোমিটার দূরে গোয়াতে এনজয় করতে চালায়। আর এদিকে পুলিশ তাদের জন্য ওয়েট করছিল এবং শেষমেশ পুলিশ এদেরকে অ্যারেস্ট করে কোর্টে তোলে। এদেরকে হোমে পাঠিয়ে দেওয়া হয় যেহেতু এদের প্রত্যেকের বয়স 18-র নিচে। কিন্তু যেভাবে এরা এই কেসটা করেছে, ইভেন লাস্টে এরা তো দেখায় যে কোথায় তারা সেই রক্তমাখা গ্লাভসগুলো ফেলেছিল, সেগুলো পুলিশ উদ্ধার করে। পুলিশ তার কাছে সিসিটিভি আছে, গ্লাভস আছে, আরও একাধিক প্রমাণ আছে। এদের বয়স 18-র নিচে হলেও আমার মনে হয় এরা যেভাবে প্ল্যান করে এই পুরো জিনিসটা এক্সিকিউট করেছে তাতে এদের বেশ ভালোই সাজা হবে। কিন্তু আফসোস এক জায়গায় থেকে যাবে যদি এদের সাজা না হয়। যদি 1 বছর এদের হোমে রাখার পর ছেড়ে দেওয়া হয় তাহলে ইন ফিউচার এরা কিন্তু এরকম কর্মকাণ্ড আরও করতেই পারে। এদের উকিল বলবে এরা ফার্স্ট টাইম করেছে, কিন্তু যেভাবে প্ল্যান করে করেছে এদের আর 5টা ক্রিমিনালের মতনই সাজা দেওয়া উচিত। তো এই ঘটনায় যদি আর কোনো আপডেট আসে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।